আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল সহ কিছু সংশোধনী নিয়ে আজ জাতীয় সংসদে পাশ হবে অর্থ বিল ২০২৬। আগামীকাল পাশ করা হবে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, যা ১ জুলাই থেকেই কার্যকর করা হবে। প্রস্তাবিত বাজেটে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের ওপর স্পেসিফিক ভ্যাট নামে প্যাকেজ আকারে যে নতুন ভ্যাট আরোপের পরিকল্পনা ছিল তা থেকে সরে আসতে পারে সরকার। মাঠ পর্যায়ে বাস্তবায়নে প্রস্তুতির ঘাটতি ও ব্যবসায়ীদের হয়রানির হাত থেকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কর্পোরেট কর কমিয়ে ৫% এবং কর মুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার মতো প্রস্তাব থাকছে সংশোধিত অর্থ বিলে। আজ অর্থ বিল পাশের মাধ্যমে কর ও শুল্ক সংক্রান্ত প্রস্তাবগুলো চূড়ান্ত করা হবে। ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে এখনো চলছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা হবে মূল চ্যালেঞ্জ। কারো মত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অযৌক্তিক এবং লক্ষ্য অর্জন অসম্ভব। ব্যবসায়ীর নেতারা মনে করেন বাজেট বাস্তবায়ন করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। তবে বাজেটে বড় ধরনের অসঙ্গতি দেখছেন কোন অর্থনীতিবিদ। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। কর্মসূচির মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে ইতোমধ্যে নানা মুনির নানা মত পাওয়া গেছে। আছে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক। বাজেটের যে সমস্যা সেটা হলো যে বাজেট যেসব প্রাক্কলন করেছে এবং ভিত্তি বছর হিসাবে যেসব সূচকগুলোকে দেখা হয়েছে সেখানে বেশ কিছু আমাদের মনে হয়েছে যে অসঙ্গতি আছে। যেমন এবারে আমাদের রপ্তানি কত হবে, এবারে আমাদের রাজস্ব আদায় কত হবে, এসব বিষয়গুলো নিয়ে তো বিভিন্ন ধরনের যেসব পরিসংখ্যান দেয়া হয়েছে এগুলো বাস্তবতার নিরিখে এগুলো অসামঞ্জস্যপূর্ণ। বিগ পুশ দিয়ে রাজস্ব আহরণ রাতারাতি বাড়ে না, ইট টেক্স টাইম। সরকার যে আজকে মহাপরিকল্পনা করলো রাজস্ব আহরণ বাড়ানোর জন্য, এটার আউটপুট আসবে 3 বছর পরে। ঠিক আছে, এটা যে আউটপুট আসবে না তা না, আসবে। বাট এই অর্থ বছরে আমি চ্যালেঞ্জ কিভাবে আমি মোকাবেলা করব, কারণ আমার রাজস্ব আহরণ যদি আমি না থাকে এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে সরকারের আর এবার বাজেটের অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। তবে অনেকের মত এটি ব্যবসা বান্ধব বাজেট, গরিবের জন্য বিশেষ কিছু নাই। আমরা বলেছি যে এটা সন্তোষজনক। বিশেষ করে আমরা বিগত বছরগুলিতে বেশ কিছু জিনিস নিয়ে বারবার বলে আসছিলাম যেগুলির কোনো সমাধান আমরা পাইনি। যেমন ট্যাক্সেশন সিস্টেম বা পলিসির মধ্যে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার সিস্টেম ছিল এতদিন। তো এইবার এটাকে একটা লাইনে আনা হয়েছে, যেটা আমরা এখানে ফেরত দেওয়ার ব্যবস্থা, রিটার্ন দাখিলের পর এআইটি যেটা নেবে সেটা ফেরত, সমন্বয় অথবা ক্যারি ফরওয়ার্ড, 3টা ব্যবস্থাই এখানে রাখা হয়েছে। একদিকে সামাজিক সুরক্ষা দিকে তারা একটা জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করছে, আরেক দিক দিয়ে আমাদের মতো বেসরকারি খাতকে কিছু সুযোগ সুবিধা দিয়ে এখানে একটা ব্যবসা বান্ধব করার চেষ্টা করছে সেটাকে। আবার আপনি ধরেন একটা ক্রিয়েটিভ ইকোনমি বলে নতুন জিনিস চালু করেছে, ওই সমাজটাকে এগিয়ে আনার জন্য। এটা পপুলিস্ট বাজেট, আমি এটাকে ক্রিটিসাইজ করে বলছি না, এটা ভালো উদ্যোগ। কিন্তু আপনি যদি একটু ইয়ার অন ইয়ার কম্পেয়ার করে দেখেন, আমাদের গত বছর আহরণের টার্গেট ছিল 5 লক্ষ কোটি টাকা, সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি 3,70,000 কোটি টাকা। তো যখন আপনি গত বছরে 3,70,000 কোটি টাকা অ্যাচিভ করলেন, তো এই বছর আপনি যখন 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের টার্গেট দিলেন, এই লক্ষ্যমাত্রা তো আমরা কোনোভাবেই যৌক্তিক মনে করি না। প্রস্তাবিত বাজেটে অনেক ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে বলে মত ব্যাংকারদের। যদিও একটা অ্যাগ্রেসিভ বাজেট, অনেক বড় বাজেট হয়েছে, এত বড় বাজেটের আগে হয় নাই। বাজেট বড় করা যায়, কিন্তু মেইন প্রবলেমটা হলো কোথায়, যে আমি এই রিসোর্সটা কোথা থেকে মোবিলাইজ করা হবে, এইটা হলো মেইন দায়িত্ব। ঘাটতি আছে প্রায় 2 লাখ কোটি প্লাস। 2 লাখ কোটি প্লাস এই ঘাটতিটা বলা হচ্ছে যে তারা ব্যাংক খাত থেকে নেবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে আসবে। তো ব্যাংক খাতে হাত দিলে তো ন্যাচুরালি যে সাধারণ পাবলিক, সাধারণ কাস্টমার, তারা এফেক্টেড। যতটুকু সরকার নেবে ততটুকু পরিমাণ কমে যাবে, তাদের ঋণ প্রবাহ তাদের অতটুকু কমে যাবে। এটা একটা প্রবলেম হয় পরে যে দেখা যাচ্ছে।
তবে বাজেটের তথ্য নিয়ে লুকোচুরি করা হয়েছে বলেও অভিযোগ আছে। ওনারা তো এটা তো অসত্য ভাষণ করছেন। আমাদের কাছে যদি তথ্য থাকে ওনাদের কাছে তথ্য ছিল না কেন? এবং সেহেতু খুবই গুরুত্বপূর্ণ হলো 1 মাসের ভিতরে 30শে জুলাইয়ের ভিতরে এই যে সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে যে প্রাক্কলনগুলো করা হয়েছে এগুলোকে হালনাগাদ করতে হবে চলতি তথ্যের ভিত্তিতে। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। ঠিক শৃঙ্খলা রক্ষা। দর্শক, জাতীয় সংসদের আজকের অধিবেশনে এই মুহূর্তে কথা বলছেন বিরোধী দলীয় নেতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার গোলাগুলিও করি। আজকে বাজেট কার্যক্রম বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি চুরি করে লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে। এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায়, সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে এমওইউ, চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে। কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়। কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে, রাষ্ট্র তত বেশি উপকৃত হবে, আমাদের বঞ্চনা দূর হবে। এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আমরা যাদের সাথে বসেছি, বিদেশের যে সমস্ত ডেস্টিনেশনে আমাদের এই টাকাগুলো গিয়েছে, আমরা তাদের সাথে পরিষ্কার কথা বলেছি, এই টাকা আমাদের, আপনারা ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমাদের সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। জাতীয় সংসদের আজকের অধিবেশনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল সহ আশপাশের হাসপাতালগুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আমরা তার সাথে যুক্ত হয়ে জেনে নেব অভিযানের খবর। আশিক, অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আর এই অভিযানে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে? রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের র্যাব 2 এর পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মূলত এই সরকারি হাসপাতাল অর্থাৎ সোহরাওয়ার্দী মেডিকেল সহ এইখানকার যে আশপাশে আরও বেশ কয়েকটি সরকারি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালগুলো থেকে রোগীদেরকে ভাগিয়ে, অর্থাৎ সাধারণ গ্রাম থেকে আসা রোগীদেরকে ভাগিয়ে আশপাশের ক্লিনিকগুলোতে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্র আছে, যাকে আমরা দালাল চক্র হিসেবে চিনি। সে সকল দালাল চক্রকে ধরতে এই র্যাবের এই অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন দালাল সদস্যকে ইতিমধ্যে র্যাবের সদস্যরা ইতিমধ্যে আটক করেছে এবং তাদেরকে র্যাবের যে ভ্রাম্যমাণ আদালতের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তিনি পরবর্তীতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা বা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটি বিষয়টি এখনো করণীয় এবং নির্ধারণ হয়নি। যদিও এই অভিযানটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, অভিযানটি চলছে এবং র্যাবের যারা সদস্যরা রয়েছেন তারা সোহরাওয়ার্দী মেডিকেল সহ এই আশপাশের যে সকল সরকারি হাসপাতাল রয়েছে সেই সরকারি হাসপাতালগুলো থেকে আসলে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দালাল সদস্য তাদেরকে আসলে ধরে নিয়ে এসেছে এবং তাদের আসলে কাজ হচ্ছে এই যে সোহরাওয়ার্দী মেডিকেল সহ এই এলাকার যে সকল সরকারি হাসপাতাল রয়েছে, শিশু হাসপাতাল, অর্থোপেডিক হাসপাতাল, এই পাশের কিডনি হাসপাতাল, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী মেডিকেল, এই সকল হাসপাতাল থেকে রোগীদেরকে ভাগিয়ে রাস্তার উল্টো পাশে যে সকল ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকগুলোতে তারা রোগী পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের কাছ থেকে, এই রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এবং অপচিকিৎসার
শিকার হয় এই সকল রোগীরা এবং রোগীর স্বজনরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সেই কারণে আসলে দীর্ঘদিন ধরে রোগীরা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে এই সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে, এবং সেই অভিযোগেই এই র্যাব 2 এর যারা আভিযানিক দল এবং র্যাব 2 এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তারা একযোগে এই অভিযানটি পরিচালনা করছে। এবং অভিযান শেষ হওয়ার পরে মোবাইল কোর্ট পরিচালনা শেষ হওয়ার পরে এবং এই দালালদের বিরুদ্ধে সাজা দেওয়ার পরে, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত যেহেতু পরিচালিত হচ্ছে, সেহেতু আমরা ধারণা করছি এই দালাল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে আটক দেখানো হয়েছে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা বা জরিমানা করা হবে। এবং পরবর্তীতে র্যাবের সদস্যরা আমাদের সাথে নিশ্চয়ই গণমাধ্যমের সাথে কথা বলবে, তখন হয়তো আমরা আরো নিশ্চিত হয়ে বলতে পারবো ঠিক কতজনকে তারা আটক করছে। এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজনকে তারা আটক করেছে। আনুষ্ঠানিকভাবে এটি নিয়ে জানানো হলে, কোনো ব্রিফিং হলে নিশ্চয়ই আমরা সেই খবর আপনার মাধ্যমে জানতে পারবো। দর্শক, র্যাবের মোবাইল কোর্টের অভিযান চলছে সোহরাওয়ার্দী হাসপাতালে, সেখানকার খবর জেনে নিচ্ছিলাম সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। দেশ বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং 21শে পদকপ্রাপ্ত মোস্তফা মনোয়ার আর নেই। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত 14 জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোস্তফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয় আশার আলো দেখা দিলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। এর আগে তার স্ত্রী মেরি মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। 1935 সালের 1 সেপ্টেম্বর মাগুরা জেলায় নাকল গ্রামে জন্মগ্রহণ করেন মোস্তফা মনোয়ার। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 2004 সালে তাকে 21শে পদক দেওয়া হয়। উজানের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বাড়ছে। লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে ব্যারেজ পয়েন্টে বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে। খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি গেট। রবিবার সন্ধ্যা 6টার দিকে পানি বাড়তে শুরু করে তিস্তায়। সোমবার সকাল থেকে পানি বিপদসীমার মাত্র কয়েক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি ঢুকছে জেলার নিচু এলাকায়। এতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন তারা। তিস্তা পাড়ের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে সিরাজগঞ্জেও যমুনার পানি সামান্য বেড়েছে। গত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখনো বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। কিছু এলাকায় নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। এ বিষয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকাগুলো তলিয়ে গেছে কিনা জানতে চাই। আগাম বন্যার শঙ্কা নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? অদিতি, তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের নিচু এলাকাগুলো ইতিমধ্যে তলিয়ে যেতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানিয়েছে যে আগামী 48 ঘন্টা তিস্তার পানি বিপদ সীমার আরও উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিস্তার পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের যে নিচু অঞ্চলগুলো রয়েছে, নিচু অঞ্চলগুলো প্রায় বেশ কয়েকটি, আমরা বসত বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে রান্না করা যে চুলাতে পানি উঠেছে এবং বিশুদ্ধ পানির জন্য যে টিউবওয়েল পর্যন্ত তলিয়ে গেছে। এর কারণে পরিবারগুলো মানবতা জীবনযাপন করছে এবং তাদের মাঝে যে শুকনা খাবার এখনো পর্যন্ত বিতরণ করা হয়নি। তবে জেলা প্রশাসন জানিয়েছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এখনো বিতরণ শুরু না হওয়ার কারণে বন্যার্ত যে পরিবারগুলো রয়েছে তারা খুবই কষ্টে রয়েছে। আর ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে যে 48 ঘন্টা তিস্তা নদীর পানি বিপদ সীমার ছুঁই করবে এবং পরবর্তীতে 48 ঘন্টার পরে বিপদ সীমার অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে একদিকে বৃষ্টি, অন্যদিকে বন্যা,
এই পরিবারগুলো মানে অনেক কষ্টে রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে গত অর্থ বছরে যে বন্যার সতর্কীকরণ যে সমস্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে অনেক অংশে নদী ভাঙ্গন কমেছে যেমন, এবং বসতবাড়ির নিম্ন অঞ্চলও প্রায় তলিয়ে যাচ্ছে কম। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নের পূর্বে যদি পূর্ব সতর্কীকরণ কার্যক্রম চালিয়ে যায় তাহলে হয়তোবা এই তিস্তা পারের লোকের অনেকটা ক্ষতি কমে আসবে। তবে লালমনিরহাট জেলার প্রায় অন্য অঞ্চলে আমি খবর নিয়েছি, ধল্লা, রত্নাই, সানিয়াজান, সেখানেও প্রায় বৃদ্ধি পাচ্ছে পানি। তবে লালমনিরহাট জেলায় প্রায় 1 থেকে 2,000 পরিবার পানিবন্দী অবস্থা রয়েছে বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। তবে অতিথি তিস্তা পারের লোকের একটি দাবি যে তারা দীর্ঘদিন ধরে তাদের যে তিস্তা মহাপরিকল্পনা এটি যদি দ্রুত বাস্তবায়িত হয় বা এর কার্যক্রম শুরু হলে তারা যে একটা আশ্বাস পাবে, এবং এই যে তাদের যে প্রতি বছরে পরবর্তীতে যে বারবার ক্ষতির মুখে পড়ছে সেটি লাঘব হবে এমনটি তারা আশা করছেন। অনেক ধন্যবাদ মিলন। আমরা তিস্তার খবর জেনে নিচ্ছিলাম আপনার মাধ্যমে। দর্শক, লালমনিরহাট থেকে সহকর্মী মিলন পাটোয়ারি আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। বর্ষা শুরুর আগেই ভাঙন শুরু হয়েছে ফরিদপুর সদরপুরের পদ্মা নদী এবং আড়িয়াল খাঁ নদে। এতে প্রায় 11 কিলোমিটার এলাকার সর্বস্ব হারাচ্ছে বহু পরিবার। তাদের অভিযোগ, প্রতিদিনই বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি নদীতে মিশে গেলেও নীরব প্রশাসন। এদিকে জেলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হলেও কোনো জবাব আসেনি। মনিরুল ইসলাম টিটোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রায় 1 মাস ধরে আড়িয়াল খাঁ নদ এবং পদ্মা নদীর ভাঙনে সদরপুর উপজেলার ঢেউখালী সহ কয়েকটি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি ও ফসলি জমি নদীতে হারিয়ে গেছে। এরই মধ্যে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। হারিয়ে গেছে ঢেউখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম। এই মাটি কেটে নদীটাকে আরো নিয়ে আসতেছে। পদ্মায় তো খাচ্ছেই, কিন্তু তার চাইতে বড় খাচ্ছে এই মাটি খেকোরা। ফসলের জমি, হাজার হাজার বাড়ি ঘর, সমস্ত কিছু তো নদীর গর্ভে চলে যেতে আছে। আমরা খুব অসহায়ের মধ্যে আছি, একটু বান টান দিয়ে দিলে আমার একটু শান্তি হতো। এলাকার মানুষের অভিযোগ, প্রতিদিনই বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে যাচ্ছে, কিন্তু ভাঙন রোধে ব্যবস্থা নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। কিছুদিন আগে আমরা আশা করছিলাম নিশ্চিত আমাদের বলছিল এইখানে নদী রক্ষা বাঁধ দিয়ে দিবে, কিন্তু পাই নাই। মনে করেন যে এই নদীটা মোটামুটি আরো 7-8 কিলোমিটার দূরে ছিল, এখন ভাঙতে ভাঙতে একেবারে মনে করেন আমাদের সরকার চলে আসছে। আর আমরা যে বসে আছি কালকে যে ভাঙছে এরকম যদি 10 দিন ভাঙে তাহলে বিশ্বের বাজার ধরে যাবে। পাউবো কর্মকর্তা জানান, আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এখানে ভাঙনের যে ইন্টেন্সিটি এটা আমাদের কাছে মনে হয়েছে যে এটা যেভাবে ভাঙতেছে এখানে কাজের আরো প্রয়োজনীয়তা আছে। স্থায়ী প্রকল্প হিসেবে আমাদের সমীক্ষা আমরা সম্পাদন করেছি। তিনি আরো জানান, ওই এলাকার ভাঙন রোধে 2টি প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। শাকিলা শম্পা, 71। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে 2 গ্রামবাসীর সংঘর্ষে খাদিম মিয়া নামে একজন নিহত ও 30 জন আহত হয়েছেন। রবিবার রাতে কালীকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তী গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, মোশাররফ মিয়া ধরন্তী গ্রামের আলাল ও আশিকের কাছে পাওনা টাকা ফেরত চায়। এ সময় টাকা ফেরত দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও প্রায় 30 জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জামালপুরের সরিষাবাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে সাইদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ডোয়াইলরে চরবালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার জানান, সন্ধ্যায় নিজ দোকানে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইদ। পরে পরিবারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজনের অভিযোগ, না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয় বলে জানান সরিষাবাড়ি থানার দায়িত্বরত এসআই। শেরপুরের ঝিনাইগাতি এলাকায় মহারশী নদীতে গোসল করতে গিয়ে ইদ্রিস আলী নামের 70 বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় নিহতের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ ইদ্রিস আলী কাউকে কিছু না জানিয়ে নদীতে গোসল করতে যান। পরে সন্ধ্যায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। দর্শক, জাতীয় সংসদের আজকের অধিবেশনে এই মুহূর্তে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি শুনবো তার কথা। কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। আমাদেরকে অবশ্যই, আমরা অতীতে দেখেছি দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। আমি বুঝি, আমি জানি, আমরা যে যত সুন্দর বাজেটই উপস্থাপন করি, যে যেটাই বলি না কেন, আমার মনে হয় এই কথাটিও বোধহয় মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, যাই আমরা উপস্থাপন করি না কেন সবকিছু দিলেই যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে তা নয়, তা নয়। বাস্তবতা অনেক কঠিন। তারপরে বিভিন্ন বিষয় বিবেচনা করে মাননীয় স্পিকার, যে বাজেটটি আমরা এখানে উপস্থাপন করেছি সেটি অবশ্যই আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও যাতে কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটটি যেদিন উপস্থাপন করা হয়, মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটি উপস্থাপন করেছিলেন, অনেকগুলো বিষয়ের মধ্যে আমরা দেখেছিলাম সেদিন আমাদের বোনেরা একটি বিষয়ে জানার পরে অত্যন্ত জোরালোভাবে শুভেচ্ছা জানিয়েছেন উভয় পক্ষের। সেটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, নিত্য প্রয়োজনীয় বলতে যা আমরা সাধারণত বুঝে থাকি, এরকম 61 পণ্যের উপর বলা যায় সম্পূর্ণভাবে আগে যা ট্যাক্স ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, এটি আমি গৌরব করে বলতে চাই না, তবে বাস্তবতার ভিত্তিতে বলতে চাই, এবং তার জন্য সর্বোপরি আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে এই শুল্ক প্রত্যাহার করার ফলে আমরা অতীতে খেয়াল করেছি যে বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিকটি অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা মনে করি আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। মাননীয় স্পিকার, আমাদের সকলের জানা আছে গতকালকে এখানে বিরোধী দলের চিফ হুইপ
ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছিলেন যে কোন প্রেক্ষাপটে এই সংসদ, এই সরকার গঠিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সরকার পরিচালনার দায়িত্ব যখন গ্রহণ করেছিলাম, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম। তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং স্বার্থ সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল, ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। এর বাইরে তো যেই কথাটি মাননীয় বিরোধী দলের নেতাও বলেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছিল, জাতীয় আন্তর্জাতিকভাবেও যেটি স্বীকৃত। মাননীয় স্পিকার, দেশের উৎপাদন এবং বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি কি অবস্থায় পৌঁছে গিয়েছিল আজ থেকে 2-2.5 বছর আগে, সেটি বোধহয় আমরা সকলেই হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। মাননীয় স্পিকার, পুঁজি বাজার অর্থনীতির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে এমন অবস্থা গিয়েছে, সর্বস্ব হারিয়ে মানুষ আত্মহত্যাও করেছিল। অথচ কোটি সংখ্যক মানুষ কিভাবে অসহায় মানুষের অর্থকে আত্মসাৎ করেছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে এবং অপচয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি ভয়াবহ অবস্থায় পৌঁছেছিল, সেটি নিশ্চয়ই কারো অজানা নয়। মাননীয় স্পিকার, টাকার যে এক্সচেঞ্জ বা হার হ্রাস, এটি 40% নেমে গিয়েছিল। এর বাইরে আমরা দেখেছি সেই সময়, যদি আমরা উল্লেখ করে থাকি, কম বেশি অনেকেই বলবেন, অনেকেরই ধারণা আছে, বেশ কিছু প্রজেক্ট যেটিকে বলা যায় ভ্যানিটি প্রজেক্ট, এই প্রজেক্টগুলো গ্রহণ করার মাধ্যমে অহেতুকভাবে দেশি বিদেশি ঋণ গ্রহণ করা হয়েছিল, যা এখন জাতির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে রেভিনিউ কালেক্ট হয় না, ফলে বাড়তি বাইরে থেকে টাকা দিয়ে এই বৈদেশিক ঋণগুলোকে শোধ করতে হচ্ছে এবং শুধু অল্প সময় না, লম্বা একটি সময় ধরে আগামীতে হয়তো জাতিকে এই বোঝা টানতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংক্ষেপে যে সংকটের কথা আমি বললাম, এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। অস্বীকার করে আমরা সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না এবং সেজন্যই মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারের যাত্রা শুরু হয়েছিল 18ই ফেব্রুয়ারি। যাত্রা শুরু করার সাথে সাথে, কাজ শুরু করার সাথে সাথেই আমাদেরকে রমজান যেরকম ম্যানেজ করতে সামাল দিতে হয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় সকল কিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে অন্তত থাকে যতটুকু সম্ভব। একই সাথে মাননীয় স্পিকার, এই ভঙ্গুর যে অর্থনীতির সংক্ষেপ চিত্র আমি তুলে ধরলাম, যা সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি ধারণা আছে, এইটি সাথে নিয়ে আমাদেরকে হঠাৎ করে মধ্যপ্রাচ্যের সংকটকেও মোকাবেলা করতে হয়েছে এবং আমরা দেখেছি কিছু মানুষ খুব কষ্টের শিকার যারা হয়েছেন। হঠাৎ করে তেলের যে সমস্যাটা সারা বিশ্বে তৈরি হয়েছিল এবং সেই তেলের যোগান দিতে গিয়ে আমাদের অর্থনীতির উপর একটি বিশাল চাপ তৈরি হয়েছিল এবং এই বিশাল চাপটি যে তৈরি হয়েছিল মাননীয় স্পিকার, এটি নিশ্চয়ই আমরা পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, সাধারণ মানুষই সেটি বুঝেছেন। সেটি বোঝার জন্য কোনো বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই। মাননীয় স্পিকার, এরকম একটি পরিস্থিতির ভিতর দিয়েই আমাদেরকে আজকের এই বাজেটকে প্রণয়ন করতে হচ্ছে, এই বাজেটকে উপস্থাপন করতে, এই বাজেটকে তৈরি করতে হয়েছে। মাননীয় স্পিকার, বিভিন্ন অর্থনৈতিক সংকট, দুর্নীতি, পাচার সবকিছুকে সামনে রেখেই এই বাজেট আমাদেরকে প্রণয়ন করতে হয়েছে।
মাননীয় স্পিকার, আগেই আমি বলেছি যে আমরা একটি রাজনৈতিক দল। 12 ফেব্রুয়ারি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে, আমাদেরকে তারা দায়িত্ব দিয়েছে। তারা যাকে যেখানে, এই দেশের মানুষ যাকে যেখানে এই মুহূর্তে সঠিক মনে করেছে তাকে দায়িত্ব দিয়ে সেখানেই তারা পাঠিয়েছে। মাননীয় স্পিকার, যে আস্থা মানুষ আমাদের উপরে রেখেছে সেই আস্থা বা দায়িত্ব রক্ষা করা, পালন করা আমাদের পবিত্র দায়িত্ব। এবং দেশের স্বার্থ রক্ষায় আমাদের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, দেশের স্বার্থ রক্ষায় যেমন আমাদের দর্শন সবার আগে বাংলাদেশ, দেশের জনগণের স্বার্থ রক্ষায় আমাদের দর্শন হলো সবার জন্য বাংলাদেশ। এবং এই দর্শনের ভিত্তিতেই মাননীয় স্পিকার আমরা একটি গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে 2026 এবং 27-এর অর্থ বছরের বাজেট প্রণয়ন করছি। মাননীয় স্পিকার, স্বাভাবিক জনসংখ্যা বাড়ছে, অর্থনীতি বাড়ছে, মানুষের সকল অবস্থার সিচুয়েশনের পরিবর্তন ঘটছে এবং স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়তা অনুযায়ী, বাস্তব প্রয়োজনীয়তা অনুযায়ী বাজেট বড়ই দিতে হয়েছে। বাজেট বড়ই হয়, পৃথিবীর সব দেশেই তাই হয়ে থাকে, বাংলাদেশের ব্যতিক্রম নয়। মাননীয় স্পিকার, আমরা যে বাজেট সেশনে আলোচনা করছি বাজেট, এই আলোচনায় অনেক সদস্য হতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, যেটা আমরা বলেছি, আমি একমত, বিরোধী দলের নেতার সাথে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। অনেকে এই বাজেটের আকার নিয়ে বলেছেন আকার হয়তো বড় হয়েছে, প্রশ্ন তুলেছেন বা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। মাননীয় স্পিকার, মানুষের স্বপ্ন বা অধিকারের পরিধি কিন্তু এই সংখ্যার চেয়ে অনেক অনেক বড়। এবারে বাজেটে মাননীয় স্পিকার শুধু বার্ষিক, এবার যে বাজেট, এই বাজেটটি শুধু বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয় মাননীয় স্পিকার, বরং বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। জাতীয় সংসদের অধিবেশনে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।